দাদা দাদা ধরোকে হচ্ছে কি এখানে? স্যার হ্যালো বন্ধুরা, স্বাগতম নাটক পাগল রিভিউতে। আজ আমি কথা বলবো একটি অসাধারণ নাটক শপথ নিয়ে। এই নাটকটি এসেছে পল্লী গ্র্যান্থক থেকে। গল্পে আছে প্রেম, প্রতিশোধ এবং ন্যায়বিচারের লড়াই। গল্পের মূল চরিত্র এগান একজন সাহসী পুলিশ অফিসার। সে সব সময় সত্যের পক্ষে দাঁড়ায়, কিন্তু হঠাৎ একদিন তার জীবনে বড় একটি দুর্ঘটনা ঘটে। তার ভাইকে হত্যা করা হয়। এই ঘটনার পর এগেন পুরোপুরি বদলে যায়। সে প্রতিশোধ নেওয়ার পথে এগিয়ে যায়। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে সে একা লড়াই শুরু করে। এখানে প্রিয়া চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ। তার ভালোবাসা এবং সমর্থন গল্পটাকে আরও গভীর করে তোলে। দ্বিতীয় পর্বে গল্প আরও ইন্টারেস্টিং হবে। এগেনের সামনে আসবে বড় বড় শত্রু এবং কঠিন সিদ্ধান্ত। এখন যদি অভিনয়ের কথা বলি, এগান অসাধারণ কাজ করেছে। তার এক্সপ্রেশন এবং ডায়লগ খুবই বাস্তব মনে হয়েছে। ফ্রায়ার অভিনয়ও খুব সুন্দর ছিল। ডিরেকশন করেছেন রব ইয়োসেক এবং কাজটি ছিল খুবই প্রফেশনাল। ক্যামেরা, এডিটিং এবং কালার সবকিছু মিলিয়ে নাটকটি দেখতে খুবই ভালো লাগে। আমার মতে এই নাটকের রেটিং 8.5 আউট অফ 10। যদি তুমি থ্রিলার এবং ড্রামা পছন্দ করো তাহলে এই নাটকটি অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে তোমার মতামত জানাও। ধন্যবাদ সবাইকে। তো ইন্টারনেটের দুনিয়ায় মানে ওই ফিশিং স্ক্যাম বা সাইবার প্রতারণার কথা তো আজকাল আমাদের সবারই জানা, তাই না? হ্যাঁ, একদম ওই যে হ্যাকাররা এমন নিখুঁত একটা ভুয়া লিংক তৈরি করে, ঠিক। মানে দেখে মনে হবে খুব বিশ্বস্ত কোনো জায়গা থেকে এসেছে। হ্যাঁ, আর সেই লিংকের পেছনেই কিন্তু লুকিয়ে থাকে মানুষের দুর্বলতা বুঝে তাকে বোকা বানানোর একটা ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক খেলা। আর লিংকে ক্লিক করা মাত্রই তো একেবারে সর্বশান্ত হতে হয়। একদম তাই। কিন্তু বাস্তবে মানে ধরুন রক্ত মাংসের মানুষের আবেগ নিয়ে যখন ঠিক এই একই ধরনের ফাঁদ পাতা হয়, তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে সেই ফাঁদ যদি হয় তথাকথিত ভালোবাসার, আর শিকার যদি হয় উঠতি বয়সের কিশোরীরা। এটা কিন্তু খুব সাইবার জগতের ওই প্রতারণার চেয়ে বাস্তব জীবনের এই মানসিক ফিশিং অনেক বেশি ধ্বংসাত্মক। তাই তো। কারণ এখানে তো শুধু টাকা চুরি যায় না, চুরি যায় আস্ত একটা জীবন। শিকার হওয়া মানুষটি টেরই পায় না যে সে কোনো প্রেমের সম্পর্কে জড়াচ্ছে না, বরং সে নিজে একটা পণ্য হিসেবে বিক্রি হতে যাচ্ছে। বাপরে। আর আজকের এই বিস্তারিত আড্ডায় বা ডিপ ডাইভে আমরা ঠিক এরকমই এক অন্ধকার জগতের গল্প নিয়ে কথা বলবো। আমাদের সোর্স হিসেবে রয়েছে নাটক পাগল রিভিউ চ্যানেলের চমৎকার একটা রিভিউ, আর পল্লীখান টিভির তুমুল জনপ্রিয় বাংলা নাটক শপথ এর মূল অডিও ট্রান্সক্রিপ্ট। তবে এই গল্পে শুধু অন্ধকার নেই, আছে সেই অন্ধকার চিরে বেরিয়ে আসা একটা তীব্র আলোর ঝলকানিও। আচ্ছা, হ্যাঁ, রিভিউ থেকে একটা দারুণ উপমা দিয়ে শুরু করি। মানে সারা মাস হাড়ভাঙা খাটুনি আর পরিশ্রমের পর মাস শেষে যখন একজন মানুষ তার পারিশ্রমিক হাতে পায়, তার মনে যে একটা অনাবিল তৃপ্তি কাজ করে। হ্যাঁ, ঠিক ওই রকম তৃপ্তি। একদম। রিভিউয়ারের মতে এই নাটকটি দর্শকদের ঠিক সেই মাত্রার তৃপ্তি দেয়। আমাদের আজকের লক্ষ্য হলো এটা উন্মোচন করা যে কিভাবে একটা সাধারণ প্রতিশোধের গল্প মানব পাচার চক্রের রোমহর্ষক বাস্তবতা আর পর্দার পেছনের হাজারো প্রতিকূলতা পেরিয়ে একটা প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে। এই যে পারিশ্রমিক পাওয়া তৃপ্তির উপমাটি আপনি টানলেন, এটা মূলত একটা সফল নির্মাণের পেছনের দীর্ঘমেয়াদী সংগ্রামকে নির্দেশ করে।
তা তো বটেই। মানে একটা প্রোডাকশনের সাথে জড়িত প্রতিটি মানুষের, পরিচালক থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট পর্যন্ত, সবার ঘাম যখন পর্দায় একটা নিখুঁত গল্প হয়ে ফুটে ওঠে, তখন দর্শকদের এই তৃপ্তি পাওয়াটা খুবই স্বাভাবিক। একদম। আর গল্পের শুরুতেই কিন্তু সেই নির্মাণের মুন্সিয়ানা চোখে পড়ে, কারণ নাটকটি কোনো ধীরগতির ভূমিকা দিয়ে শুরু হয় না, বরং শুরুতেই দর্শকদের একটা প্রবল উত্তেজনার মধ্যে ফেলে দেয়। হ্যাঁ, তো গল্পের শুরুতেই কিন্তু একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। মানে রিঙ্কি নামের একটি সহজ সরল মেয়েকে জোর করে বাড়ি ফিরিয়ে নেবার চেষ্টা চলছে। আচ্ছা। আর প্রথম দেখায় তো মনে হয় হয়তো কোনো প্রেমিক যুগল পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আর পরিবারের লোকেরা বাধা দিচ্ছে। হ্যাঁ, সচরাচর যেমনটা মনে হয় আর কি। ঠিক, কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো দৃশ্যপট একেবারে পাল্টে যায় রিঙ্কির দাদু এবং পুলিশের হস্তক্ষেপে। যখন তাদের আটকানো হয় তখন বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। জানা যায় যে ওই তথাকথিত বয়ফ্রেন্ড আসলে কোনো প্রেমিকই নয়। না, সে আসলে মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড ভিত্তিক একটা মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। মানে প্রেমের মিথ্যে জালে ফাঁসিয়ে মেয়েটিকে সোজা কলকাতায় পাচার করে দেওয়ার ছক কষা হয়েছিল। ভাবা যায় কতটা নির্মম। এখানেই আসলে সেই মানসিক ম্যানিপুলেশনের কৌশলটি কাজ করে। পাচারকারীরা মূলত শিকারের মনস্তাত্ত্বিক দুর্বলতা, একাকিত্ব বা ধরুন ওই বয়ঃসন্ধিকালের যে বিদ্রোহী সত্তা, সেটাকে টার্গেট করে। তারা খুব নিখুঁতভাবে এমন একটা নির্ভরতার জায়গা তৈরি করে যা মেয়েটিকে তার নিজের পরিবার থেকেও বেশি আপন মনে হতে শুরু করে। ওই যে ফিশিং স্ক্যামের মতো। ঠিক তাই, এটা তো কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, এটা দিনের পর দিন ধরে চলা একটা সুপরিকল্পিত গ্রুমিং প্রক্রিয়া। এই কারণেই যখন পুলিশ তাদের ধরে ফেলে তখনও মেয়েটি হয়তো বিশ্বাসই করতে পারে না যে সে বিক্রি হতে যাচ্ছিল। সত্যি ভয়াবহ। আর এই মনস্তাত্ত্বিক দিকের পাশাপাশি নাটকটি কিন্তু অত্যন্ত কঠোরভাবে আইনি দিকগুলো তুলে ধরেছে। হ্যাঁ, ট্রান্সক্রিপ্টে সেটা খুব পরিষ্কার। মানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই অপরাধের জন্য ৩৬৩ ধারা বা কিডন্যাপের মামলা দেয়া হচ্ছে। যেহেতু মেয়েটির বয়স ১৮ বছরের নিচে, তাই এর সাথে পক্সো অ্যাক্টও যুক্ত হয়েছে। কিন্তু যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা হলো এখানে পুলিশ অফিসার ৩০৭ ধারা অর্থাৎ অ্যাটেম্পট টু মার্ডার বা খুনের চেষ্টার কথাও উল্লেখ করেছেন। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। পাচারের কেসে সরাসরি খুনের চেষ্টার ধারা যুক্ত করার পেছনের যুক্তিটা আসলে কি হতে পারে? আইনি দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ। পক্সো অ্যাক্টের মূল কথাই হলো ১৮ বছরের নিচে কোনো শিশু বা কিশোরী যদি নিজে থেকেও কোনো সম্মতি দেয়, তার কোনো ভ্যালু নেই। একদম, আইনের চোখে সেই সম্মতির কোনো মূল্য নেই, কারণ সেই বয়সে ভালো মন্দ বিচার করার মতো মানসিক পরিপক্কতা তার তৈরি হয় না। আর ওই ৩০৭ ধারার বিষয়টি এখানে আক্ষরিক খুনের চেয়েও অনেক বেশি গভীর। কিভাবে? মানে একটা নাবালিকা মেয়েকে অন্ধকার জগতে, পতিতালয়ে বা জোরপূর্বক শ্রমের জায়গায় বিক্রি করে দেওয়া মানে তো তার ভবিষ্যৎ, তার সম্ভাবনা আর তার স্বাভাবিক জীবনযাপনের অধিকারকে চিরতরে হত্যা করা। ওহো, আচ্ছা, মানে জীবনটাকেই মেরে ফেলা। ঠিক, অফিসার এখানে বোঝাতে চেয়েছেন যে এই অপরাধটি কাউকে শারীরিকভাবে হত্যা করার চেয়ে কোনো অংশে কম নয়। এটা এক ধরনের জীবন্ত মৃত্যু। বাপরে, এই আইনি ব্যাখ্যা শোনার পর তো যে কারো মনে হতে পারে এই অপরাধীদের ধরে জেলের সবচেয়ে অন্ধকার কুঠুরিতে আটকে রাখা উচিত। মানে সমাজের এই ধরনের ক্ষতিকারক কীটদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। স্বাভাবিকভাবেই তাই মনে হবে। কিন্তু ঠিক এই জায়গাতেই গল্পটা এমন একটা মোড় নেয় যা দর্শকদের বিশাল একটা নৈতিক দ্বন্দ্বের মুখে দাঁড় করিয়ে দেয়। ওই নারী সদস্যের বিষয়টা। হ্যাঁ, মানে পাচার চক্রের সদস্যদের যখন পুলিশ জেরা করতে শুরু করে তখন বেরিয়ে আসে আরেক নির্মম বাস্তবতা। চক্রের এক নারী সদস্যের জীবনের গল্প পুরো পরিস্থিতিকে একটা ধূসর এলাকায় নিয়ে যায়। সমাজের প্রান্তিক মানুষদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনের মেকানিজম বা কারণটা এখানে খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। ঠিক, ওই নারী সদস্য জানায় যে ২ বছর আগে এক মর্মান্তিক লরি দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। সে একা হয়ে পড়ে। তার একটা ছোট্ট ছেলে আছে যার ব্রেইন টিউমার ধরা পড়েছে। আহারে। ডাক্তার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ১ মাসের মধ্যে প্রচুর টাকা জোগাড় করে অপারেশন না করতে পারলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। কোনো উপায় না পেয়ে চরম অসহায়তা আর নিজের সন্তানকে বাঁচানোর আদিম তাগিদেই সেই পাচার চক্রের সাথে হাত মেলায়। মানে গল্পের খাতিরে বা দর্শকদের ইমোশনাল করার জন্য এই প্লটটা হয়তো দারুণ কাজ করে,
কিন্তু আমি এখানে যুক্তির খাতিরে একটা শক্ত প্রশ্ন তুলতে চাই। আচ্ছা, বলুন। নাটকে দেখা যায় পুলিশ অফিসার ওই নারী সদস্যের গল্প শুনে তাকে কোনো আইনি শাস্তি না দিয়ে স্রেফ একটা সতর্ক বাণী দিয়ে ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, একজন দায়িত্বরত পুলিশ অফিসার হয়ে অপরাধীকে এভাবে ছেড়ে দেওয়াটা কি আইনের চোখে সম্পূর্ণ অবাস্তব বা প্রশ্নবিদ্ধ নয়? কারণ আমরা যদি অসহায়তার দোহাই দিয়ে অপরাধীদের ছেড়ে দিতে শুরু করি, তবে তো সমাজের আইনশৃঙ্খলাই ভেঙে পড়বে। সন্তানের চিকিৎসার টাকার জন্য কি অন্যের সন্তানকে পাচার করাটা বৈধতা পেয়ে যায়? আপনার এই প্রশ্নটা ওঠা শুধু স্বাভাবিক নয়, বরং জরুরি। তাই না? একদম। নাট্যকার মূলত এই অস্বস্তিটাই দর্শকদের মনে তৈরি করতে চেয়েছেন। তবে আমাদের বুঝতে হবে ওই পুলিশ অফিসার আসলে কোন জায়গা থেকে সিদ্ধান্তটি নিচ্ছেন। আচ্ছা। তিনি কিন্তু অপরাধকে বৈধতা দিচ্ছেন না, বরং তিনি আইনি ব্যবস্থার কাঠামোগত বৈষম্যটাকে সামনে নিয়ে আসছেন। অফিসে সেখানে একটা অত্যন্ত রূঢ় সত্য উচ্চারণ করেছেন। কি রকম? তিনি বলেছেন, যেসব ক্ষমতাবান মানুষেরা লাখ টাকার চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করে বা দুর্নীতি করে, তাদের কখনোই কোনো বিচার হয় না। তারা বড় বড় আইনজীবী নিয়োগ করে আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। কিন্তু ওপর তলার দুর্নীতিবাজরা পার পেয়ে যায় বলে কি নিচের তলার অপরাধীদের ছেড়ে দিতে হবে? এটি তো আইনের প্রতি মানুষের আস্থাই নষ্ট হয়ে যাওয়ার কথা। বিষয়টা ঠিক তা নয়। অফিসার এখানে আইনের আক্ষরিক প্রয়োগ আর আইনের অন্তর্নিহিত চেতনার মধ্যে একটা পার্থক্য করছেন। আইন তৈরি হয়েছিল মানুষের মঙ্গলের জন্য। ওপরতলার দুর্নীতিবাজরা অপরাধ করে স্রেফ লোভের বশবর্তী হয়ে। কিন্তু এই নারী অপরাধ করেছে টিকে থাকার জন্য, সিস্টেমের ব্যর্থতার কারণে। আচ্ছা, বুঝতে পারছি। রাষ্ট্র যখন একজন গরিব মায়ের সন্তানের চিকিৎসার দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তখন সেই মা এমন এক পরিস্থিতির শিকার হন যেখানে তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। অফিসার যখন ওই মারকে ছেড়ে দেন আর নিজের উদ্যোগে ওই বাচ্চার অপারেশনের ব্যবস্থা করেন, তখন তিনি মূলত রাষ্ট্রের সেই ব্যর্থতাটাকেই নিজ কাঁধে তুলে নেন। এটা প্রথাগত আইনি কাঠামোর চেয়ে মানবিক ন্যায় বিচারকে অনেক বড় করে দেখায়। ওয়াও! তার মানে এখানে অফিসার শুধু একজন আইন প্রয়োগকারী হিসেবে কাজ করছেন না, তিনি এমন একটা পচে যাওয়া সিস্টেমের ভেতরে দাঁড়িয়ে নিজের বিবেক অনুযায়ী ন্যায় বিচারের একটা বিকল্প পথ তৈরি করছেন। ঠিক তাই। আর এই বিবেকের তাড়না থেকেই আমরা নাটকের মূল প্রোটাগনিস্টের আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই। এই অফিসার মির্জাপুর থানায় পোস্টিং নিয়ে এসেছেন কোনো সাধারণ দায়িত্ব পালন করতে নয়। তার বুকে জ্বলছে আপন ভাই রাজাকে খুন হওয়ার প্রতিশোধের আগুন। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধের এই লড়াইটা গল্পের একটা শক্তিশালী চালিকা শক্তি। কারণ যখন আইনি ব্যবস্থায় ন্যায় বিচার পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়, তখনই মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো চরম পথে পাওয়া বাড়ায়। আর এই লড়াইয়ে তার মূল টার্গেট হল এলাকার প্রভাবশালী নেতা এবং স্মাগলার শঙ্কর। হ্যাঁ। এখানে একটা দুর্দান্ত দৃশ্য আছে যা আসলে ক্ষমতার দুর্নীতির এক চমৎকার রূপক হিসাবে কাজ করে। অফিসার শঙ্করের একটা বিশাল চালান ধরে ফেলে। শঙ্করের গাড়িতে 5320 বোতল অবৈধ ফেন্সিডিল পাচার হচ্ছিল। আর আশ্চর্যের বিষয় হলো, ওই যে চালের বস্তার নিচে। হ্যাঁ, এই বিপুল পরিমাণ মাদক লুকানো ছিল সাধারণ চালের বস্তার নিচে। একদিকে চাল, যা সাধারণ মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন, আর তার ঠিক নিচেই লুকিয়ে আছে মাদক, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বাপরে, কি একটা কন্ট্রাস্ট! নিত্যদিনের সাধারণ জিনিসের আড়ালে কিভাবে মরণঘাতী অপরাধ লুকিয়ে থাকে, এটা তারই একটা বাস্তব চিত্র। এই দৃশ্যটি মূলত সমাজের একেবারে গভীরে শেকড় গেড়ে থাকা দুর্নীতির ভয়াবহতা তুলে ধরে। শঙ্কর এমন একজন চরিত্র যে মনে করে টাকা আর ক্ষমতার জোরে পুরো সিস্টেমকে কেনা যায়। এই অহংকার থেকেই সে দলবল নিয়ে থানায় হাজির হয় আর তার এক চামচা অফিসারের বসার জন্য একটা চেয়ার এগিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে আমরা নাটকের সবচেয়ে আইকনিক ডায়লগটি পাই। অফিসার সেই চেয়ারে বসতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়ে বলেন, হারামের টাকার চেয়ারে বসে আমি শান্তি পাই না, মনে হয় কাঁটার উপর বসে আছি। অসাধারণ একটা লাইন। একদম। এই একটা মাত্র বাক্য পুরো পরিস্থিতিকে বদলে দেয়। এটার শুধু দুজন মানুষের লড়াই থাকে না, এটা পরিণত হয় দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শের লড়াইয়ে। আর এই আদর্শিক লড়াইয়ের প্রভাব কিন্তু শুধু শঙ্করের ওপর পড়ে না, এর বড় প্রভাব পড়ে থানার ভেতরের অন্য পুলিশ সদস্যের ওপরও। ওই যে সঞ্জয়। হ্যাঁ, আমরা যদি সঞ্জয় নামের ওই জুনিয়র অফিসারের সাবপ্লটটার দিকে তাকাই, তবে দেখতে পাবো কিভাবে এই সততা সংক্রামক হয়ে ওঠে। সঞ্জয় তো পুরোপুরি শঙ্করের পকেটেই ছিল। মানে শঙ্করকে এই ফ্যান্সি ডিলের কেস থেকে বাঁচাতে
সঞ্জয় এত দূর চলে গিয়েছিল যে সে ব্যাক ডেটে বা পেছনের তারিখ দেখিয়ে শঙ্করের গাড়ি চুরির একটা ভুয়া মিসিং ডায়েরি পর্যন্ত তৈরি করে ফেলেছিল। ঠিক। এর মানে সে সরাসরি প্রমাণ লোপাটের মতো মারাত্মক অপরাধের সাথে জড়িত ছিল। সঞ্জয় চরিত্রটি মূলত সিস্টেমের ভেতরে থাকা সেই পচে যাওয়া অংশের প্রতিনিধিত্ব করে, যারা ক্ষমতাবানদের ভয়ে বা লোভে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছে। কিন্তু যখন সে দেখে যে তার নতুন প্রধান অফিসার কোনো মতেই শঙ্করের মতো একজন প্রভাবশালী নেতার সামনে মাথা নত করছেন না, তখন তার ভেতরের ঘুমিয়ে থাকা নৈতিকতা আবার জেগে ওঠে। মানে ভালো মানুষের ছোঁয়া আর কি। একদম। একজন আপসীন মানুষকে সামনে থেকে দেখলে অনেক সময় দুর্বল চিত্তের মানুষদের ভেতরেও সাহসের সঞ্চার হয়। হ্যাঁ, আর সঞ্জয়ের এই মানসিক পরিবর্তনটা সত্যি খুব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সে অনুতপ্ত হয় আর শেষ পর্যন্ত নিজের কেরিয়ার বা জীবনের ঝুঁকি নিয়ে শঙ্করের অবৈধ ব্যবসার সমস্ত প্রমাণ, মানে পুরো ফাইলটা এনে প্রধান অফিসারের হাতে তুলে দেয়। এটা প্রমাণ করে যে একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভেতরেও যদি কেউ একজন বুক চিতিয়ে দাঁড়ায়, তবে তার সেই ইতিবাচক প্রভাব চারপাশের মানুষদেরও বদলে দিতে পারে। আর এই যে এতক্ষণ ধরে আমরা মানসিক দ্বন্দ্ব, প্রতিশোধের আগুন আর সিস্টেমের পরিবর্তনের মতো ভারী বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, এগুলো পর্দায় এত জীবন্ত হয়ে ওঠার পেছনে রয়েছে কারিগরদের চরম উৎকর্ষ। পরিচালক রবিউল শেখের যে মুন্সিয়ানার কথা রিভিউতে উল্লেখ করা হয়েছে, তা মূলত এই ইমোশনগুলোকে ধরে রাখার দক্ষতার উপরে নির্ভর করে। একেবারে, বিশেষ করে ভিডিও এডিটিংয়ের কথা বলতেই হবে। দৃশ্যগুলোর মধ্যে যে ধারাবাহিকতা, তা দর্শকদের এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ ফেরাতে দেয় না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএমের ভূমিকা তো অসামান্য। রিভিউতে স্পষ্টভাবে বলা হয়েছে, বিষাদময় দৃশ্যগুলোতে এই মিউজিক এতটাই জুটসাই ছিল যে তা বুকের ভেতর একটা ভারী অনুভূতি তৈরি করে। আবার অ্যাকশনের দৃশ্যগুলোতে সেই একই মিউজিক দর্শকদের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেয়। যে কোনো ভিজুয়াল মিডিয়ায় ব্যাকগ্রাউন্ড মিউজিক এক অদৃশ্য চরিত্রের মতো কাজ করে। তাই তো, দারুণ বলেছেন। তবে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর লেগেছে তাদের শুটিংয়ের পরিবেশের কথা ভেবে। একটু কল্পনা করুন তো, ভর দুপুরে প্রচণ্ড কড়া রোদ, রাস্তায় যানবাহন চলছে, কান ফাটানো গাড়ির হর্ন, আর চারিদিকে হাজারো মানুষের ভিড়। বাপরে! এই চরম বিশৃঙ্খলার মাঝখানে দাঁড়িয়ে একজন অভিনেতাকে নিখুঁত ইমোশন ডেলিভারি দিতে হচ্ছে। তাকে হয়তো কাঁদতে হবে, নয়তো রাগে ফেটে পড়তে হবে। এই ধরনের আউটডোর বা বাইরের লোকেশনে শ্যুট করাটা কতটা কঠিন তা শুধু ক্যামেরার পেছনের মানুষেরাই জানেন। আশেপাশের শত শত বিক্ষিপ্ত শব্দের মাঝে নিজের ভেতরের চরিত্রের ইমোশনটাকে ধরে রাখা চরম পেশাদারিত্বের দাবি রাখে। আর সেই কারণে আগুন এবং প্রিয়ার মতো অভিনয়শিল্পীদের প্রশংসা না করলেই নয়। রিভিউ অনুযায়ী এই ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশের মাঝেও তারা যে সাবলীল বা সুদিং অভিনয় উপহার দিয়েছেন, তা সত্যি অভাবনীয়। একদম। তারা পারিপার্শ্বিক বিশৃঙ্খলার কাছে হার মানেননি, বরং নিজেদের চরিত্রকে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে মেকআপ আর্টিস্ট আর ড্রেস সেটআপ টিমের অবদানের কথাও বিশেষভাবে স্মরণ করতে হবে কিন্তু। হ্যাঁ, অবশ্যই। কারণ যখন মানব পাচার বা দুর্নীতির মতো রুক্ষ ও বাস্তবসম্মত গল্প বলা হয়, তখন চরিত্রের সাজ পোশাক যদি একটু কৃত্রিম বা অতিরিক্ত গ্ল্যামারাস মনে হয়, তবে পুরো গল্পের আবেদনটাই নষ্ট হয়ে যায়। ঠিক তাই। সেটের সাথে জড়িত প্রত্যেকে তাদের সীমাবদ্ধতাগুলোকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আর এমন এক পরিবেশ তৈরি করেছে যা গল্পের সাথে পুরোপুরি মিশে গেছে। তাহলে সব শেষে যদি আমরা পুরো আলোচনার একটা সারাংশটা নিই, পল্লীগ্রাম টিভির শপথ কেবল একজন ভাইয়ের প্রতিশোধ নেওয়ার গতানুগতিক গল্প নয়। না, মোটেও না। এর পড়তে পড়তে লুকিয়ে আছে মানব পাচারের মতো অন্ধকার জগতের নির্মম চিত্র, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতি আর প্রান্তিক অসহায় মানুষের বেঁচে থাকার এক মরিয়া লড়াই। আর এই সব কিছুকে এক সুতোয় বেঁধেছে পরিচালক রবিউল শেখের অসাধারণ কারিগরি নির্মাণ, দুর্দান্ত অভিনয় আর পর্দার পেছনের অগণিত মানুষের নিরলস পরিশ্রম। সবকিছু মিলিয়ে এটা সত্যি প্রতিবাদের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। কিন্তু এই সমস্ত ঘটনার পর একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়, যা নাটকের মূল কাহিনীর বাইরে গিয়েও আমাদের ভাবায়। সেটা কিরকম? এই যে রিঙ্কির মতো মেয়েদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হলো, শঙ্করের মতো অপরাধীর পতন হলো, তারপর কি? পয়েন্ট। উদ্ধার হওয়া এই ভুক্তভোগীদের মানসিক যন্ত্রণার কি কোনো শেষ আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। আমরা তো সাধারণত শুধু অপরাধীদের শাস্তির কথা ভেবেই সন্তুষ্ট থাকি, তাই না? ঠিক তাই। সমাজ হয়তো ভাবে যে মেয়েটিকে তো বাড়ি ফিরিয়ে আনা হয়েছে, সুতরাং গল্প এখানেই শেষ।
কিন্তু যে মেয়েটি প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের পরিবার, সমাজ আর নিজের আত্মবিশ্বাসের কাছে এতটা প্রতারিত হলো, তার সেই মানসিক ট্রমা বা ক্ষত কি কোনোদিন সারবে? হ্যাঁ, মানে বিশ্বাসটাই তো ভেঙে গেল। একদম। আইন হয়তো অপরাধীকে সাজা দিতে পারে, কিন্তু এই যে একটা কিশোরী বয়সের সরল বিশ্বাসকে চিরতরে ভেঙে দেওয়া হলো, সমাজ কিভাবে সেই ভাঙা মন জোড়া লাগাবে? আমরা কি আদৌ এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পেরেছি যা এই উদ্ধার হওয়া মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে, নাকি তাদের সারা জীবন এই প্রতারিত হওয়ার কলঙ্ক বয়ে বেড়াতে হয়? সত্যি, এটা অত্যন্ত চমৎকার এবং গভীর একটা প্রশ্ন। অপরাধীকে জেলে ভরলেই যে অপরাধের রেশ শেষ হয়ে যায় না, এই চিন্তার খোরাকটি অনেক দিন মনের মধ্যে থেকে যাবে। আজকের এই অসাধারণ গল্প আর তার পেছনের হাজারো পরত নিয়ে আমাদের এই বিস্তারিত আড্ডায় সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন বিষয় নিয়ে জানুন, প্রশ্ন করতে শিখুন আর চারপাশের সমাজের ভেতরের গল্পগুলো বোঝার চেষ্টা করুন। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।